দেখেন আমরা কিন্তু অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট শেষ করেছি। কি কি শেষ করেছি আমাকে একটু বলেন তো, একটু মনে করিয়ে দেন। কি কি পাওয়ার প্ল্যান্ট পড়েছেন এতদিনে? গ্যাস, স্টিম, ডিজেল, নিউক্লিয়ার। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এগুলো সব পড়া শেষ আমাদের। ঠিক আছে, হাইড্রো পড়েছিলেন, হাইড্রোটা, তাই না? এখন এই সবগুলোর মধ্যে হাইড্রোটা কি ছিল বলেন তো, হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা? রিনিউয়েবল। রিনিউয়েবল এনার্জি। এখন শুধুমাত্র আপনার হাইড্রো ছাড়াও আরো কিছু পাওয়ার প্ল্যান্ট, মানে রিনিউয়েবল এনার্জি দিয়ে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, সেগুলো নিয়ে আজকে একটু পড়বো। ঠিক আছে, দেখেন এই উইকে আমরা এই এই যে রিনিউয়েবল এনার্জি নিয়ে যেগুলো পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে সেগুলো পড়ে আমরা ইনশাল্লাহ এরপর থেকে আবার আপনার ইকোনমিতে যাব, ইকোনমি পোর্শনটাতে যাব। ঠিক আছে ইনশাল্লাহ। এখন দেখেন, রিনিউয়েবল এনার্জি এই নামটা শুনলে আপনাদের কি মনে হয় সবার আগে বলেন তো? রিনিউয়েবল মানে কি সেটা বলেন। যেটা কখনো শেষ হয়ে যাবে না আর কি, যেটা যোগান অসীম সবসময় জি, যেটা আপনি থাকবে। ধরেন শেষ হলেও আবার রিফিল করতে পারবেন, মানে যেটা হচ্ছে আপনার নবায়নযোগ্য, তাই না? যে মানে অ্যাবান্ডেন্ট পরিমাণে আপনার কাছে আছে, সেটা হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জি। এখন দেখেন, এখানে কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো আমি একটু বলছি সামারি করে। দেখেন অনেক আগে কিন্তু মানে আপনার এই যে যেগুলো আমাদের পেট্রোলিয়াম বা যেগুলো ফসিল ফুয়েল বা নিউক্লিয়ার পাওয়ার, এগুলো কিন্তু চিন্তাই করা যেত না। আপনার যদিও কোনোভাবে যে আপনার আম, যেগুলো পাওয়ার জেনারেট করা হতো বা মনে হতো, যেমন ধরেন যে শিপে শিপে হচ্ছে কি আপনার বাতাসের দ্বারা যে বাতাসের যে ফ্লোটা সেটা দিয়ে আপনার শিপ মুভ করছে, বা পাল তুলে সেটা দিয়ে আপনার বাতাসের এনার্জিটাকে কাজে লাগিয়ে মুভ করানো হচ্ছে, বা নদীর ন্যাচারাল স্রোতেই আপনার কি নৌকা চলছে, এরকম ব্যাপারগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে মানে রিনিউয়েবল এনার্জি ইউজ করা হচ্ছিল, যতক্ষণ না পর্যন্ত আপনার এই দেখেন জেমস ওয়াট স্টিম ইঞ্জিন তৈরি না করেন তার আগ পর্যন্ত কিন্তু আসলে রিনিউয়েবল এনার্জিগুলো ইউজ করা হচ্ছিল, যেগুলোকে আজকে আমরা নন কনভেনশনাল বলছি। নন কনভেনশনাল মানে কি বলেন তো? কনভেনশনাল নন কনভেনশনাল মানে কি বলতে পারবেন? মানে যে এনার্জি সোর্সগুলোকে আমরা এখন নন কনভেনশনাল বলছি, এগুলো মানে যেগুলো প্রচলিত না। কনভেনশনাল মানে হচ্ছে যেগুলো প্রচলিত, আমাদের এখন প্রচলিত হচ্ছে সোর্স কি কি এনার্জি সোর্স হচ্ছে আপনার যে কয়লা বা পেট্রোলিয়াম যেগুলো আছে, গ্যাস, এগুলো ডিজেল, এগুলো হচ্ছে আমাদের প্রচলিত সোর্স অফ এনার্জি, তাই না, কনভেনশনাল। আর নন কনভেনশনাল বললেই কিন্তু আমাদের মাথায় আসে হচ্ছে যেগুলো আপনার প্রচলিত না, যেগুলো আমরা চিন্তা করি না যে পাওয়ার জেনারেশনের জন্য ইউজ করা হয়। যেমন হচ্ছে আপনার এই যে উইন্ড হতে পারে বা সোলার এনার্জি হতে পারে, টাইডাল এনার্জি হতে পারে, এগুলো হচ্ছে আমাদের প্রচলিত না কিন্তু এখনো, মানে অত অত ইজিলি অ্যাভেলেবল না এনার্জি সোর্সগুলো যেগুলো দিয়ে আমরা পাওয়ার জেনারেট করি। অ্যাভেলেবল কিন্তু আমরা সেগুলো ইউজ করছি না পাওয়ার জেনারেট করার জন্য পুরোভাবে। ঠিক আছে, অনেক আগে কিন্তু আপনার যেগুলো পাওয়ার জেনারেশনের জন্য ইউজ করা হচ্ছিল সেগুলো পরোক্ষভাবে আসলে আপনার এই যে যেগুলো এখনকার নন কনভেনশনাল সেগুলোই ছিল, সেগুলোই তখন আপনার কনভেনশনাল ছিল, প্রচলিত ছিল। এখন আমরা এগুলোকে বলছি হচ্ছে নন কনভেনশনাল। এই যে জেমস ওয়াট যখন আপনার স্টিম ইঞ্জিন তৈরি করলেন তার পরপরই আমরা কি করছি যে দেখছি যে স্টিম ইঞ্জিন তৈরি হচ্ছে, কি যে স্টিমের এনার্জিটাকে কাজে লাগিয়ে আপনার টারবাইন মুভ হচ্ছে, সেখান থেকে জেনারেটর, সেখান থেকে পাওয়ার জেনারেট হচ্ছে। তার মানে কি আমার এই যে স্টিম প্রোডাকশনের জন্য যত কিছু, সেটা হচ্ছে কি যে আমরা পড়েছি প্রথমেই যে কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টে কি হয়, যে আপনার কয়লা থেকে যে তাপটা তৈরি হয় সেই তাপটা কাজে লাগানো হচ্ছে কিসের জন্য, আপনার পানিটাকে স্টিমে কনভার্ট করার জন্য। সেই স্টিমটাকে মানে অনেক হাই প্রেশার স্টিমটাকে কি করা হচ্ছে আপনার টারবাইন ঘোরানোর কাজে ব্যবহার করা হচ্ছে, যেটা আপনার আলটিমেটলি জেনারেটরকে রান করে পাওয়ার জেনারেট করছে, তাই তো না? এখন ধরেন এই যে নন কনভেনশনাল যেগুলোকে বলছি আমরা এখন, সেগুলোর মধ্যে কি কি পড়ছে আপনার ইম্পর্ট্যান্ট? উইন্ড, সোলার, টাইডাল, এগুলো তো মানে বোঝেন সবাই, তাই না? টাইডাল মানে হচ্ছে কি, এটা হচ্ছে আপনার যে স্রোতটা, সমুদ্রের যে স্রোতটা কাজে লাগিয়ে পাওয়ার জেনারেট করা হচ্ছে সেটাকে বলছি আমরা টাইডাল এনার্জি। এখন এগুলোর অ্যাডভান্টেজ কি মনে হয় আপনারা বলেন তো? যেগুলো এখন নন কনভেনশনাল সেগুলোর সাথে কনভেনশনালের অ্যাডভান্টেজ কি, ডিফারেন্সটা কি, বলতে পারবেন কেউ? যদি আমরা কনভেনশনাল সোর্স গুলো বাদ দিয়ে, যে কয়লাকে আমরা না পোড়ালাম বা গ্যাসকে আমরা না ইউজ করলাম পাওয়ার জেনারেট করার জন্য, যদি আমরা কার্বন এমিশনটা লেস হয়। কার্বন এমিশন লেস হয়,
তারপরে আবার কি তারপরে যে শেষ আপনার হয়ে যাওয়ার কোনো চিন্তা নেই। কোনো চিন্তা নাই, মানে ইনিশিয়াল কস্টটা যদিও অনেক বেশি, কিন্তু আপনি যদি একবার সেটা বিয়ার করতে পারেন তারপরে আপনার কিন্তু কস্ট নাই। এটা চিন্তা করেছেন যে আপনার তারপরে কিন্তু আর কোনো কস্ট নাই। তাহলে আমাদের মেইন ব্যাপারটা এখন চলে এসেছে এনভায়রনমেন্ট যেমন, তারপর আবার ইকোনমিক ব্যাপারটাও চলে আসছে যে এনভায়রনমেন্টকে আপনার সে পলিউটেড করছে না এই এনার্জি সোর্সগুলো। আবার হচ্ছে আপনার ইকোনমিকও, আপনি যদি ওই যে মানে যে ক্যাপিটালটা যদি কালেক্ট করতে পারেন একবার সেট আপ করার জন্য, তারপরে কিন্তু আপনার কস্ট একদমই নাই, কম কিছু মেনটেনেন্স কস্ট, বা তারপরে কিন্তু কস্ট কম। ঠিক আছে, এখন এই জন্য কি হচ্ছে যে আমার আজকালকার যেই মানে আপনার ধরেন মানে এনভায়রনমেন্টকে পলিউশন মুক্ত রাখা বলেন কিংবা ধরেন কস্ট কম রাখার জন্য আমরা সবাই কি করছি, এই যে নন কনভেনশনাল সোর্সগুলোর দিকে মানে দ্রুত ওইদিকে মুভ করার চেষ্টা করছি। আর এখানে একটা কথা লেখা আছে দেখেন, এই যে যে 1973-তে 1973-তে কি হচ্ছে যে আগে আপনার পেট্রোলিয়াম ইউজ করার জন্য কোনো বাধ্যবাধকতা বা কোনো নিষেধাজ্ঞার মতো ছিল না, কিন্তু 1973-তে যে আরবরা মানে ওদের গভর্নমেন্ট একটা নিষেধাজ্ঞা জারি করে যে আপনি মানে মানে কি পরিমাণ পেট্রোলিয়াম ইউজ করতে পারবেন, কতটুকু ফসল ফুয়েল কাজে লাগাতে পারবেন। তখনই সবার মাথা খারাপ হয়ে যায় আর এগুলো তো আসলে অ্যাবান্ডন না, আপনার তো একসময় শেষ হয়ে যাবে, এগুলোর রিজার্ভ তো একসময় শেষ হয়ে যাবে, কোল শেষ হয়ে যাবে, আপনার ডিজেল শেষ হয়ে যাবে, গ্যাস শেষ হয়ে যাবে, তখন মানুষজন কি করবে। নিউক্লিয়ার এনার্জি তো মাত্র আসলো, মানে বেশি দিন হয়নি, কিন্তু ধরেন এগুলো তো আবার নিউক্লিয়ার এনার্জি আপনার কি যে এটারও একটা লিমিটেশন আছে যে আমাদের এনভায়রনমেন্টে অনেক বেশি পরিমাণ ক্ষতি করতে পারে, এটা আমরা জানি। আবার এগুলোর যে ওয়েস্ট ডিসপোজেবল সেটারও অনেক প্রবলেম হয়, তাই না, মানে আমাদের এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। সব দিক চিন্তা করে মানুষজন এখন চিন্তা করছে যে তাহলে আমরা এমন একটা জায়গায় মুভ করি যেখানে হচ্ছে কি যে আপনার অ্যাবান্ডেন্ট পরিমাণে আপনার এনার্জি সোর্স আছে। এই জন্য এখন আমাদের রিনিউয়েবল এনার্জির দিকে সবাই মুভ করছে। সব জায়গায় দেখবেন যে এই যে যতগুলো ফান্ড পড়াশোনা যে আমাদের ট্রিপল ই সেক্টরে সব, পাওয়ার সেক্টরে সব হচ্ছে রিনিউয়েবল এনার্জির দিকে সম্পূর্ণ মুভ করার চেষ্টা করা হচ্ছে সব বড় বড় দেশে দেখবেন। ঠিক আছে, এখন ধরেন কি যেখানে কিছু মানে আপনার সার্ভে করা আছে, দেখেন কি বলা হচ্ছে, দেখেন এখানে যেগুলো আপনার নর্মাল আমার রিনিউয়েবল এনার্জি, তার মধ্যে থেকে আমাদের 16% আমাদের সব মানুষজন যে পরিমাণ এনার্জি কনজিউম করে তার মধ্যে 16% আসে হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে অলরেডি। এই 16%-এর মধ্যে দেখেন 10% হচ্ছে বায়োমাস থেকে আসে, আর 3.4% আপনার কি করা হচ্ছে যে মানে হাইড্রো ইলেকট্রিসিটি থেকে আসছে। ঠিক আছে, তাহলে এখানে কত হলো বলেন তো, 10 আর 3 13, আর বাকি 3% আসে হচ্ছে যেগুলো আপনার নিউ রিনিউয়েবল তৈরি হচ্ছে। যেমন ধরেন যে মানে নিউ রিনিউয়েবলের মধ্যে কি হচ্ছে যে উইন্ড টারবাইন ইউজ করা হচ্ছে, সোলার ফটোভোল্টাইক বা সোলার পাওয়ারকে কাজে লাগানো হচ্ছে, জিওথার্মাল যেটা সেটা হচ্ছে আপনার আর্থের ভেতরে যে আপনার এনার্জিটা জমা থাকে সেটাকে কাজে লাগানো হচ্ছে, বায়োফুয়েল তৈরি করা হচ্ছে এখন। এগুলো হচ্ছে আপনার যেগুলো মেইন সেক্টর এখন, যেমন ধরেন যে ট্রান্সপোর্টেশন একটা মেইন সেক্টর, ট্রান্সপোর্টেশন আপনার বায়োফুয়েল ইউজ করা হচ্ছে, যেখান থেকে আপনার কার্বন ডাইঅক্সাইড বা গ্রিনহাউস গ্যাস ইমিশনের সম্ভাবনাটা সবচেয়ে বেশি। সেখানে আপনার এখন চিন্তা করা হচ্ছে যে কোনোভাবে আমাদের ওই পেট্রোলিয়ামটাকে রিপ্লেস করা যায় নাকি, ঠিক আছে, কোনোভাবে বায়োফুয়েল দিয়ে বা বায়োফুয়েলের মধ্যে যেমন হাইড্রোজেন আছে এগুলো দিয়ে কোনোভাবে রিপ্লেস করা যায় কিনা। ঠিক আছে, এখানে আপনার একটা স্ট্যাটিস্টিক্স আছে যে কি পরিমাণ আপনার রিনিউয়েবল এনার্জির মধ্যে 16% রিনিউয়েবল এনার্জির মধ্যে কোথা থেকে কত পার্সেন্ট আসছে। এই ট্রেডিশনাল বায়োমাস মানে হচ্ছে যে আপনি যেমন খড়কুটো বা গাছের লতা পাতা এগুলোকে জ্বালিয়ে যেটা তৈরি করছেন, এই ট্রেডিশনাল বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার যেগুলো সিম্পল মানে কুকিং পারপাসে ব্যবহার করা হচ্ছে। আর যেটা এখানেও কিন্তু আপনার নিউ রিনিউয়েবলে কিন্তু বায়োমাস আছে, কিন্তু এই বায়োমাসটা মডার্ন বায়োমাসটা বোঝানো হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা, এখানে বায়োমাসের অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র আপনার কুকিং পারপাসেই সীমাবদ্ধ থাকছে না, এটা হচ্ছে কি আপনার মানে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য, কিংবা ধরেন যে বড় বড় যেগুলো শীত প্রধান দেশ ওখানে আপনার দরকার হয় হচ্ছে যে হিটিং পারপাসে, যে হিটিং করছে মানে হিটিং পারপাসে ব্যবহার করছেন, পানি গরম বলেন বা আপনার রুম হিটিং বলেন, এই পারপাসে ব্যবহার করা হচ্ছে যেগুলো, সেগুলো আপনার হচ্ছে এখন মডার্ন বায়োমাসের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এগুলো সেক্টরে এখন আপনার রিনিউয়েবল এনার্জি চলে এসেছে যে আপনার যেন মানে এনভায়রনমেন্ট পলিউশন যতটুকু সম্ভব মিনিমাম হয়। ঠিক আছে, এটাই বলা হচ্ছে এখানে।
এখন দেখেন যে রিনিউয়েবলের ইউজগুলো কি, এগুলো আমি অলরেডি বলেছি যে আপনার রিনিউয়েবল এনার্জি যে ইউজ করবেন তার হচ্ছে মেইন সেক্টরগুলো কি। আমি বললাম যে যেখান থেকে আপনার পলিউশন সবচেয়ে বেশি সেগুলো জায়গা রিপ্লেস করা হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স দিয়ে। সবচেয়ে বেশি হয় কি আপনার দেখেন যে পাওয়ার জেনারেশনের জন্য। পাওয়ার জেনারেশনের জন্য আপনারা বুঝতেই পারছেন যে কি হয় বলেন তো পাওয়ার জেনারেশনের জন্য, যে আমরা যেগুলো ইউজ করছি কাঁচামাল হিসাবে পাওয়ার জেনারেশনের জন্য সেগুলো আমাদের এনভায়রনমেন্টের জন্য খুবই হার্মফুল, তাই না? এখন যদি আমরা যেমন কোল ইউজ করতাম, গ্যাস ইউজ করতাম, সেগুলোকে আমরা রিপ্লেস করে ফেলি রিনিউয়েবল এনার্জি দিয়ে, তাহলে সেটা আমাদের জন্য অনেক দিক থেকে অ্যাডভান্টেজিয়াস হচ্ছে, তাই না? দেখেন এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, বলেছে 2018 সালে দেখেন যে আপনার 26.2% পাওয়ার জেনারেট করা হচ্ছিল কি দিয়ে, রিনিউয়েবল এনার্জি দিয়ে। সেটা আপনার 2040 নাগাদ কত হতে পারে দেখেন, হিসেব করে বলেছে যে এটা আশা করা হচ্ছে 45% পর্যন্ত যাবে। তার মানে ধরেন যে মানে ডাবলের কাছাকাছি, যে আমরা 2040 সাল নাগাদ আমাদের টোটাল পাওয়ার জেনারেশনের 45%ই আমরা তৈরি করবো হচ্ছে রিনিউয়েবল এনার্জি দিয়ে। তাহলে এগুলো আবার আসছে কোথা থেকে? এই যে সোলার, উইন্ড, হাইড্রো পাওয়ার, এগুলো থেকে। অলরেডি তো আপনার হাইড্রোইলেকট্রিক পাওয়ার তৈরি হচ্ছেই, সোলার পাওয়ারও ইউজ করা হচ্ছে, উইন্ড টারবাইন দিয়েও তৈরি করা হচ্ছে কিছু কিছু, টাইডাল এনার্জি দিয়েও হচ্ছে। এখন এগুলো আমাদের কি বলছে যে এগুলো যেন আপনার 2040 নাগাদ অনেক বেশি পরিমাণে রাইজ করে। এখন দেখেন এই যে আপনি রিনিউয়েবল যে ইউজ করবেন এরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে না? আপনাদের কি মনে হয় যে রিনিউয়েবল যে ইউজ করবেন এদের কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, বলতে পারবেন কেউ? অ্যাডভান্টেজ তো আছে, আমি সব বললাম যে সময় অ্যাভেলেবল থাকবে না। সবসময় অ্যাভেলেবেল নাই। তারপরে হচ্ছে কি আবার যে মানে ক্যাপিটাল কস্ট কম, যখন আপনার যদি আপনি চিন্তা করেন যে আপনি সান ইউজ করবেন, সোলার এনার্জি ইউজ করবেন, তাহলে সোলার তো মানে সবসময় তো আমরা সান পাচ্ছি না। এটা ডিপেন্ড করছে কি আপনার টাইমের উপর, তারপরে সিজনের উপর, যে কখন আপনার কোন জায়গায় সোলারটা বেশি ব্রাইটার হচ্ছে সেই লোকেশনের উপর, তাই না? এখন এই যে ডিপেন্ডেন্সি গুলো যে চলে আসছে, যে আপনি মানে শিওর না যে সব সময় আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন না। যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা কি করছি যাচ্ছি যে হ্যাঁ একবার যদি আপনি ফুয়েলটা ইউজ করেন সেটা আপনার 20-25 বছর এমনি চলে যাবে, এটাকে রিপ্লেস করতে আপনার সময় মানে অনেকদিন পর আপনি রিপ্লেস করলে সমস্যা নাই, অনেকদিন কাজ করতে পারবে, অনেকদিন পাওয়ার জেনারেট করতে পারবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি যে আপনি 24/7 কিন্তু পাওয়ার জেনারেট করতে পারছেন না, ডিপেন্ড করছে আপনার এনভায়রনমেন্টের উপরে, কিছু কন্ডিশনের উপরে, তাই না? এ- এখন এগুলোর জন্য কিন্তু আপনার মানুষজন চিন্তা করছে, যে আশা করছে যে হ্যাঁ ফিউচারে যদি টেকনোলজি যখন অনেক বেশি আপনার অ্যাডভান্স হবে, তখন যদি আমাদের কোনোভাবে এই যে মানে কোনো একটা কিছু ওয়ে বের করা যায় কিনা, যে যেন আমরা যে 24/7 পাওয়ার পাই বা অ্যাভেলেবেল, যেটা যেন এনশিওর্ড হয়, এরকম কিছু ব্যাপার স্যাপার মানুষজন এক্সপেক্ট করছে। ঠিক আছে, তাহলে আমরা ফিউচারে যদি এগুলো ইউজ করতে পারি, যে যে মানে লিমিটেশন গুলো ওভারকাম করে, তাহলে আমাদের জন্য বেটার। এখন দেখেন এখানে কি বলেছে যে এখানে 7টা দেশের নাম বলা হয়েছে যে যারা আপনার অলমোস্ট 100%ই ওরা রিনিউয়েবল এনার্জি দিয়ে পাওয়ার জেনারেট করছে। একটু নামগুলো দেখেন কি লেখা আছে। আইসল্যান্ডে পুরোপুরি তারা রিনিউয়েবল এনার্জি দিয়ে পাওয়ার জেনারেট করছে, প্যারাগুয়ে, কোস্টারিকা, নরওয়ে, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ডেনমার্ক। দেখেন ওনাদের পার্সেন্টেজ দেখেন যে অনেক বেশি পরিমাণে ওনারা রিনিউয়েবল এনার্জি দিয়ে পাওয়ার জেনারেট করছে। আমাদের বাংলাদেশে মনে হয় মানে 14-15% হবে হয়তো, বা তারও কম হতে পারে, তাই না? এখন এগুলোর জন্য দেখেন যে অস্ট্রেলিয়াতেও কিন্তু আছে, কারণ আপনার অস্ট্রেলিয়াতে আপনার সোলার আর উইন্ড এগুলোর উপর অনেক ফান্ড দিচ্ছে এখন ওরা। বলেছে কি যে 2050 নাগাদ আপনার অলমোস্ট 100% পসিবল রিনিউয়েবল এনার্জি দিয়ে পাওয়ার জেনারেট করা। এখন জানি না কিভাবে পসিবল সেটা আর কি, মানে আশা করছেন সায়েন্টিস্টরা যদি কোনোভাবে পসিবল হয় আর কি। এখন দেখেন আর হচ্ছে কি আর রিনিউয়েবল এর ইউজ কি হতে পারে বলেন? এই যে হিটিং, যেটা হিটিংটা কি বলেন তো? আমি বলেছি অলরেডি যে হিটিংটা হচ্ছে কি যে শুধু রান্না বান্নার জন্যই না, যে আপনি মানে রান্না বান্নার জন্য কাজ করছেন হিটিং পারপাসে, এটা না। এটা হচ্ছে কি যে আপনার যেগুলো শীত প্রধান দেশ সেখানে যদি আপনার মানে পানি গরম করতে বা
রুম হিট করতে যেটা লাগে সেটার জন্য আপনার কি আগে যেগুলো আমরা ফুয়েল ইউজ করতাম সেগুলোকে রিপ্লেস করা হচ্ছে রিনিউয়েবল এনার্জি দিয়ে। ঠিক আছে, আর একটা হচ্ছে কি ট্রান্সপোর্ট ফুয়েল। ট্রান্সপোর্ট ফুয়েল কি বলা হচ্ছে যে উম, এখন আপনারা জানেন যে ইলেকট্রিক কার তৈরি হচ্ছে, তাই না? যে আপনি আপনি যেমন আগে যেই আমাদের ট্রেডিশনাল ফুয়েল গুলো ছিল বা গ্যাস, ডিজেল, পেট্রোল, এগুলো কিন্তু রিপ্লেস করা হচ্ছে এখন ইলেকট্রিক কার দিয়ে। ইলেকট্রিক কারের মধ্যে দেখবেন যে এখন এরকম প্রভিশন রাখা হচ্ছে যে আপনি ইচ্ছে করলে যে আগে যেমন ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন ইউজ করা হচ্ছিল শুধু, এখন এর সাথে সাথে আপনার কি ব্যাটারি কানেক্ট করা হচ্ছে, সেটা কি আপনার চার্জ দিয়ে আপনি সেটাকে কাজে লাগাতে পারবেন হচ্ছে আবার ওই কারটাকে ড্রাইভ করার জন্য। এরকম বিভিন্ন ধরনের হাইব্রিড ইলেকট্রিক কার, কিছু আছে আপনার শুধু ইলেকট্রিক কার, আবার কিছু আছে আপনার যেগুলো ফুয়েল সেল ইউজ করে, আবার কিছু আছে আপনার বায়োফুয়েল দিয়ে রান করা হচ্ছে। বায়োফুয়েল মানে হচ্ছে কি যে আপনি বায়োমাস থেকেই একটা ফটোসিনথেসিস প্রক্রিয়া একটা ফুয়েল তৈরি করা হচ্ছে, যেটা কি আপনার এনভায়রনমেন্ট পলিউশনটা খুবই কম, বা আপনার যেটা গ্রিন হাউস গ্যাস ইমিশনটা খুবই কম, এগুলো ইউজ করা হচ্ছে। কাজে যদি এই মেন সেক্টরগুলোতে আমরা ধরেন যে ট্রেডিশনাল যে ফুয়েলগুলো ইউজ করতাম সেগুলোকে রিপ্লেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এনভায়রনমেন্ট পলিউশনও যেমন কমে, সেমন আমাদের কি মানে ইকোনমির দিক থেকেও আমরা অনেক ডেভেলপ করতে পারি। ঠিক আছে, এখানে দেখেন সার্ভে দেওয়া আছে যে ইউএসএ তে কি হচ্ছে 9,40,000 বায়োফুয়েল ওরা তৈরি করছে দেখেন। আর সেকেন্ড হচ্ছে ব্রাজিল, জার্মানি, মানে ওনারা হচ্ছে বায়োফুয়েল ইউজ করে এই ট্রান্সপোর্টেশন সেক্টরটাকে কভার করছেন। ঠিক আছে, এখানে দেখেন একটা কি সার্ভে দেয়া আছে আমাদের, এটা হচ্ছে কত সালে, এটা খুব সম্ভবত 2017 সালে দেয়া আছে। দেখেন 2017 সালে আমাদের টোটাল যেগুলো আমরা মানে ওয়ার্ল্ড ওয়াইড এনার্জি যেগুলো কনজিউম করেছি, তার মধ্যে যদিও দেখা যাচ্ছে দেখেন আপনার ফসিল ফুয়েল থেকে অনেক বেশি এসেছে, তারপর নিউক্লিয়ার এনার্জি থেকে কিছু এসেছে, ট্র্যাডিশনাল বায়োমাস যেটা বায়োমাস থেকে কিছু এসেছে। আর এই যে এতটুকু ধরেন 10.6% কোথা থেকে এসেছে দেখেন, যে রিনিউয়েবল এনার্জি থেকে, যেগুলো রিনিউয়েবল এনার্জি আমরা ইউজ করছি এখন, সেগুলোর মধ্যে কি কি আসছে হচ্ছে আপনার সোলার আসছে, উইন্ড আসছে, টাইডাল আসছে, হাইড্রো আসছে, বায়োমাস আসছে, জিওথার্মাল আসছে। এগুলো কিছু জিনিস এগুলো এগুলো ইউজ করে আমাদের পাওয়ার জেনারেট করা হচ্ছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে আস্তে আস্তে আমরা, এটা 2017 সালে, তখন আস্তে আস্তে যদি আমরা দেখলাম যে কত 2020 নাগাদ এটা আপনার 26%-এর মতো হচ্ছে, আবার ধরেন যখন 2040 হবে তখন আশা করা হচ্ছে 45% হবে এই রেশিওটা, এটা কমে আবার 2050 নাগাদ বলা হচ্ছে আমাদের পুরোটাই হচ্ছে আপনার কি হবে যে পুরোটাই হচ্ছে আপনার রিনিউয়েবল এনার্জি বেসড পাওয়ার জেনারেশন হবে। এখন এখানে দেখেন কিছু কিছু নাম লেখা আছে। সোলার পাওয়ার আমরা সবাই জানি, যেগুলো আপনার মানে নন কনভেনশনাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে সোলার পাওয়ার সবার আগে নাম আসে, তাই না? বলেন তো যে সোলার এনার্জিটা আমরা সবচেয়ে ইজিলি মানে আমাদের অ্যাভেলেবেল আমাদের আশেপাশে পাই অ্যাবান্ডেন্ট পরিমাণে। আর হচ্ছে কি যে আপনার মানে আমাদের দেশে তো ধরেন বেশিরভাগ সময় আমরা দেখছি কি যে আমরা দিনের বেলা কিন্তু সবসময় আপনার সানটা অ্যাভেলেবেল, আর যেহেতু আমাদের ওরকম দিন খুবই কম আসে যখন সূর্য উঠছে না, তাই না, যে সোলার পাওয়ারটা অ্যাভেলেবেল, এই জন্য আমাদের সোলার এনার্জিটা সবার আগে মাথায় আসে। তারপরে উইন্ড পাওয়ার আসছে কিছু কিছু এখনো বাংলাদেশে, বায়োমাস বেসড পাওয়ার, হাইড্রো পাওয়ার, জিওথার্মাল, এগুলো সবই আমরা একটু একটু করে যাব, একটু একটু করে আলোচনা করা হবে। তারপর আপনার ফুয়েল সেল, ওয়েভ আর টাইডাল পাওয়ার, এগুলো হচ্ছে সবই আপনার নন কনভেনশনাল পাওয়ার সোর্স, মানে হচ্ছে আমরা সচরাচর এগুলো ইউজ করি না, আমরা ওই গ্যাসোলিন পেট্রোলিয়ামের উপরেই ডিপেন্ডেন্ট। পাওয়ার জেনারেশন বলেন বা ট্রান্সপোর্টেশন সেক্টর বলেন, হিটিং পারপাসে বলেন, এগুলো আমাদের প্রচলিত না। এখন আমরা চাচ্ছি যে এগুলো ইউজ করে কিভাবে পাওয়ার জেনারেট করা হচ্ছে, পাওয়ার প্ল্যান্টগুলো কিভাবে তৈরি করা হচ্ছে সেগুলো একটু দেখতে। দেখেন সবার আগে কি আসছে যে সোলার পাওয়ার। এখন সোলার পাওয়ার নিয়ে কেউ কিছু জানেন যে কিভাবে আসছে এটা? বলতে পারবেন কেউ? যে কেউ কি দেখেছেন নাকি সৌরশক্তি। যে সোলার সেলগুলো ইউজ করা কেউ দেখেছেন কখনো? যে অনেক সময় রুফ টপে আপনার কতগুলো সোলার সেল থাকে, এগুলো কি দেখেছেন কেউ? জি ম্যাম, দেখেছি। এখন আমাদের বাংলাদেশ সরকার কিছু রুলই করে দিয়েছেন যে আপনি যদি একটা
বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বানান বা ধরেন যে নিজের একটা কিছু তৈরি করেন বাসা বাড়ি, তাহলে আপনাকে এত পার্সেন্ট 2 থেকে 5% পরিমাণ আপনার সোলার এনার্জিটা ইউজ করতে হবে। এখন আপনারা জানেন যে সোলার এনার্জিটা হচ্ছে কি আপনার সবচেয়ে ইজিলি অ্যাভেলেবেল, তাই না? এটা ধরেন একটা একটা আপনার সার্ভেতে দেখা গিয়েছে কি যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমরা এভারেজে যে পরিমাণ এনার্জি কনজিউম করি, ঠিক আছে, সেটার চেয়ে আপনার 8000 টাইমস বেশি পরিমাণ সোলার রেডিয়েশন আপনার পৃথিবীটা অ্যাবজর্ব করে। মানে যেটা আমাদের ডিমান্ড, যেটা আমরা মানে কনজিউম করি, তার চেয়ে 8000 টাইম বেশি পরিমাণ সোলার 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 এনার্জিটা পৃথিবী কনজিউম করে। তার মানে যদি এটাকে কাজে লাগানো যায়, তাহলে আমাদের অন্যান্য সব সেক্টর থেকে কিন্তু ধরেন যে অনেক রিলিফ পাওয়া যাবে। সোলার এনার্জিটাকে আমরা কাজে লাগাচ্ছি। এখন দেখেন এখানে কিভাবে বলা হয়েছে যে আমাদের যে রিনিউয়েবল এনার্জি টেকনোলজি কোনটা কোনটা, এখানে আমরা নামগুলো অলরেডি জেনেছি। এগুলো ধরেন সোলারের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিভাবে জড়িত, দেখেন লক্ষ্য করেন এখানে কি বলা হয়েছে। 1,02,000 টেরাওয়াট পরিমাণ ধরেন পাওয়ার অ্যাবজর্ব করে আর্থ। সেখান থেকে যেগুলো ডিরেক্ট হিটিং হচ্ছে, ডিরেক্ট হিটিং মানে কি, ধরেন যে সরাসরি আপনার সোলারের যে হিটটা সেটা কাজে লাগানো হচ্ছে, সেখান থেকে কি করা হচ্ছে থার্মাল ইলেকট্রিক। থার্মাল ইলেকট্রিক মানে কি বলেন তো? আপনি পানিটাকে হিট করছেন, হিট করে স্টিমে কনভার্ট করছেন, এটাই তো থার্মাল ইলেকট্রিক জেনারেশন, তাই না? স্টিমটাকে পরে কাজে লাগিয়ে জেনারেটরকে মুভ করাচ্ছেন। সরি, তাহলে কি করছে সোলারের যে এনার্জি, যদি আপনি ডিরেক্ট যেটা হিট হচ্ছে, আপনি জানেন যদি আপনি ডিরেক্ট কোনোভাবে কোনো একটা পানিকে হিট করতে পারেন, সোলারের যে তাপটা সেটাকে ধরেন অনেক গুণ বাড়িয়ে আপনি হিট করছেন কোনো পানিকে, তাহলে পানি তো আপনার কি খুবই দ্রুত বাষ্প হয়ে যাবে। এই বাষ্পটাকে যদি আপনি প্রেশারাইজ করেন, অনেক বেশি প্রেশারাইজ করেন, সেটা আপনার কি টারবাইনকে মুভ করার কাজে লাগবে, আগের মতো প্রসেস। তাহলে ডিরেক্ট হিটিং কাজে লাগছে হচ্ছে এইভাবে যে আপনি সোলার এনার্জিকে ইউজ করছেন হচ্ছে থার্মাল ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে। আবার একটা হচ্ছে কি যে ডিরেক্ট রেডিয়েশন। রেডিয়েশনটা কি বলেন তো, বলতে পারেন নাকি? যে রেডিয়েট করছে, যে আপনার কোনো একটা সারফেস থেকে, মানে আপনি যদি কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, ধরেন যে আপনি একটা বাসা থেকে বের হয়ে বা বাসায় আছেন আপনি, বা ধরেন বারান্দায় গেলেন, তাহলে আপনার উপরে কিন্তু সূর্যের আলোটা কিভাবে কিভাবে পড়বে বলেন তো? একটা হচ্ছে ডিরেক্ট পড়তে পারে আপনার উপর সূর্যের তাপটা, আবার কিন্তু আপনার আশেপাশেই যেই জিনিসপত্রগুলো আছে, যে মেটেরিয়ালগুলো আছে, সেগুলোতে পড়ার পর তার রেডিয়েশনটা কিন্তু আপনার গায়ে লাগবে না বলেন তো? আপনি যদি ধরেন যে বারান্দায় না যেয়ে একটু ভিতরে এসে দাঁড়ান, তাহলে কিন্তু আপনি কিন্তু একটা হিট অনুভব করবেন না? বুঝতে পারছেন আমার কথাটা? যে একদম ডিরেক্ট আপনার গায়ে পড়লেই যে আপনি হিট হিট অনুভব করছেন, ফিল করছেন, তা কিন্তু না। আপনি কিন্তু যে সোলারের যে মানে সানের যে রেটা, সেটা কিন্তু আরো কোনো সারফেসের উপর পরে আপনার গায়ে কিন্তু রেডিয়েট করতে পারে। এই জন্য বলা হয় যে আপনি যদি বাইরে যান, মানে একদম সরাসরি সূর্যে না দাঁড়ালেও যদি আপনি বাসা বাড়িতে মুভ করেন, আশেপাশে আপনার মানে সূর্য উঠেছে বা রে আসছে, তাহলে কিন্তু বলে যে সানস্ক্রিন ইউজ করতে। কারণ হচ্ছে কি যে আপনার রেটা কিন্তু পরোক্ষভাবে রেডিয়েটেড হয়ে আপনার গায়ে পড়তে পারে, তাই না? এই যে সূর্যের যে রেডিয়েশন, সানলাইটের রেডিয়েশনটা ইউজ করা হচ্ছে আপনার ফটোভোল্টাইক যেটা সেল, সেটা কাজে সেটাকে ইউজ করে আপনার মানে রিনিউয়েবল এনার্জি তৈরি করা হচ্ছে। এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ কিভাবে হচ্ছে। মানে পিভি সেলটা হচ্ছে কি আপনার রেডিয়েশনটাকে কাজে লাগায়। সো সানলাইটের রেডিয়েশনটাকে কাজে লাগায়, যে ডিরেক্ট তো পড়ছেই, আবার আশেপাশে যে এলিমেন্ট গুলো পড়ছে অ্যাটমসফিয়ার থেকে বা আশেপাশে মেটেরিয়াল থেকে, রেডিয়েশনটা আপনার পিভি সেলে যখন পড়ছে, তখন আপনার কিন্তু কি হচ্ছে যে পাওয়ার জেনারেট হচ্ছে। হাইড্রো পাওয়ারে আপনি বুঝতে পারছেন যে কি হচ্ছে, যে আম, একটা জায়গায় আপনাকে কিছু মানে অনেক পরিমাণে পানির একটা সোর্স দরকার, সেটা কিন্তু আপনি চিন্তা করেন পরোক্ষভাবে যে এই যে সান কিন্তু কোনো না কোনো ভাবে জড়িত। আপনি সূর্যের আলো থেকে যেই তাপটা হচ্ছে, সেটাকে আপনি ধরেন পানিটাকে ইভাপোরেট করছে, সেটা আপনার উপরে যে আবার কি মানে ঘনীভূত হচ্ছে, তারপর সেটা আবার কি না মেঘাকারে না ভেসে থাকতে পেরে আবার কি পানি পানি হিসেবে আসছে, তারপরে সেখানে একটা জায়গায় আবার সোর্স হিসেবে জমা হচ্ছে। তাহলে আপনি যে এই যে ওয়াটার টেকনোলজিটাকে কাজে লাগাচ্ছেন, যে ওয়াটার যে সাইকেল হচ্ছে, সেটা কিন্তু আপনার পরোক্ষভাবে এই যে সানই তো করছে না,
সানের জন্যই তো ওয়াটার সাইকেলটা হচ্ছে। ওয়াটার সাইকেলটা কাজে লাগিয়ে আপনি কি করছেন, যে পানিটা এক জায়গায় কনসেন্ট্রেট করছেন, সেখান থেকে আপনি কি করছেন, হাইড্রো পাওয়ার জেনারেট করছেন বাদ দিয়ে। ওয়াটারের সোর্সটা আপনার পরোক্ষভাবে কি আপনার এটার সাথে রিলেটেড। আবার যদি আপনি চিন্তা করেন যে এই যে যেটা উইন্ড এনার্জি, উইন্ড টারবাইনকে কাজে লাগিয়ে, সেখানেও কিন্তু আপনার পরোক্ষভাবে এই যে সানলাইটটা কাজে লাগছে, যে অ্যাটমসফিয়ার হিট হচ্ছে আপনার, এই কারণে হচ্ছে আপনার উইন্ড ফ্লো হচ্ছে। সেখান থেকে আপনি কি করছেন, যে ওই উইন্ডের প্রেশারটাকে কাজে লাগিয়ে উইন্ড টারবাইন ঘোরাচ্ছেন, পাওয়ার জেনারেট করছেন। আবার হচ্ছে এখানে কিছু ব্যাপার আছে যে দেখেন, এই যে বায়োফুয়েলটা তৈরি হয় কিভাবে, যে এটা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় তৈরি হয়। যে আপনি সানলাইটটাকে কাজে লাগাচ্ছেন, সানলাইটটাকে আপনি কাজে লাগাচ্ছেন না, ধরেন যে ফটোসিনথেসিসটা কি, যে সানলাইটটাকে কাজে লাগাচ্ছে প্ল্যান্টরা এবং সেটাকে কি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। সেভাবেই কিন্তু আপনার বায়োফুয়েল তৈরি হচ্ছে এই ফটোসিনথেসিস প্রক্রিয়াটাতে। এখানে আপনার প্ল্যান্ট লাগে, ঠিক আছে, সানলাইট লাগে, তারপর আপনার বায়োফুয়েল তৈরি হয়। তাহলে আমরা দেখছি কি যে আপনার সানটা যে এত ইজিলি অ্যাভেলেবেল, সেটা কিন্তু আপনার পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সরাসরি রিনিউয়েবল এনার্জি তৈরি করার কাজে জড়িত, তাই না? আবার হচ্ছে দেখেন এই যে এখানে গ্র্যাভিটেশনাল যেটা ফোর্স, সেটা হচ্ছে কি আপনার মানে আমাদের আর্থের সাথে সান মুনের একটা যে রিলেশন, সেটার জন্য। এখন এখান থেকে আপনার হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে আবার কি দেখেন, এই যে 3 টেরাওয়াট পাওয়ার তৈরি হচ্ছে যে টাইডাল এনার্জি থেকে, যে আপনার যে সমুদ্রের যে স্রোত, সেটা কিন্তু কোনো না কোনো ভাবে এর সাথে জড়িত, গ্র্যাভিটির সাথে। সেটা আবার কি আপনার গ্র্যাভিটিটা হচ্ছে কি আপনার সান মুন আর্থ, এদের মধ্যে কোনো রিলেশনের কারণেই তৈরি হচ্ছে। তাহলে পরোক্ষভাবে এটা কি সানের উপরই ডিপেন্ডেন্ট থাকছে। আবার জিওথার্মাল যে প্রসেস, সেটা হচ্ছে কি আপনার যে আর্থের একদম ভেতরে যে এনার্জিটা আছে, সেটা ইউজ করে আপনার পাওয়ার জেনারেট করা হচ্ছে। এগুলো সব মিলে আমরা দেখছি যে হ্যাঁ, আমাদের এটা আমরা জানি সবাই যে আমাদের মেইন সোর্স অফ এনার্জি হচ্ছে সান, তাই না? আল্লাহ তাআলা সূর্যকে ওভাবে তৈরি করেছেন যে সূর্যের উপর ডিপেন্ড করেই কিন্তু সবকিছু হচ্ছে। গাছপালা খাদ্য তৈরি করছে, সেখান থেকে আমরা খাবার পাচ্ছি, মানুষজন চলার শক্তি পাচ্ছে, সম্পূর্ণই কিন্তু হচ্ছে সোর্স। তাহলে এটাকে আমরা আরো ভাবে কাজে লাগিয়ে এখন কি করছি, যে এই রেডিও বলছি, যে রিনিউয়েবল এনার্জি তৈরি করছি, তাই না? যে সানলাইটটাকে কাজে লাগিয়ে বা সানের যে এনার্জি সেটাকে কাজে লাগিয়ে। এই যে যেটা আমি বললাম যে ধরেন রেডিয়েশনটা কিভাবে হচ্ছে, যে একটা ধরেন এখানে পিভি সেল আছে, পিভি সেল তো আপনারা সবাই দেখেছেন। পিভি সেলটা কি করছে, যে এই সানের যে রেটা সেটাকে কাজে লাগাচ্ছে, রেডিয়েশনটা একভাবে হচ্ছে না, একটা দেখেন কিভাবে হচ্ছে, ডিরেক্ট নর্মাল রেডিয়েশন, যে সরাসরি যে আপনার সূর্যের আলোটা পিভি সেলে পড়ছে, সেটা একটা রেডিয়েশন, সরাসরি যে তাপটা পড়ছে সেটার জন্য একটা পিভি সেলে এখানে রেডিয়েশন হচ্ছে। আর হচ্ছে কি যে স্কাই ডিফিউজ রেডিয়েশন, সেটা হচ্ছে কি যে আপনার এই যে সানলাইটটা কিন্তু আপনার ধরেন অ্যাটমসফিয়ারে যেটা পড়ছে, সেটা আবার কিন্তু রেডিয়েট হয়ে আবার কোনো একটা এলিমেন্টের উপর পড়ছে। এই একটা এলিমেন্ট ডিরেক্ট সানলাইট ছাড়াও আপনার কি রেডিয়েটেড সানলাইট ফিল করছে, ঠিক আছে, রিফ্লেক্টেড আশেপাশে যে আপনার ধরেন গ্রাউন্ড বলেন কিংবা আশেপাশে কোনো মেটেরিয়াল বলেন, সেগুলো থেকেও আপনার কি হচ্ছে, যে রেডিয়েশনটা হচ্ছে সরাসরি এর উপরে। এটা সোলার রেডিয়েশনের টাইপ গুলো বলা হচ্ছে 3 ধরনের, কিভাবে কিভাবে হচ্ছে। এখন কি বলেছে দেখেন, যে কোন কোন জায়গায় আমাদের এভারেজে রেডিয়েশনটা বেশি হয়। দেখেন এখানে দেয়া আছে যে ইউরোপ, এশিয়ায়, কিছু কিছু জায়গায়, কানাডায় 1000 কিলোওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার, প্রতি মিটার স্কোয়ার এরিয়াতে 1000 কিলোওয়াট পরিমাণ রেডিয়েশন আসে। সবচেয়ে বেশি আসে দেখেন কোথায়, আফ্রিকায় বেশি আসে দেখে কিন্তু ওরা একটু কি বলেন তো, একটু ডার্ক হয় না, যে ওদের দেশে যে সানলাইট দেখেন প্রতি একক ক্ষেত্রফলে কত হচ্ছে, 2200 কিলোওয়াট পরিমাণ এনার্জির সমান রেডিয়েশন দিচ্ছে সান। এই জন্য কিন্তু ওদের দেশে যে সানলাইটটা ইজিলি অ্যাভেলেবেল ওদের উপর পড়ছে বেশি দেখে কিন্তু ওদের চামড়াটা একটু আমাদের চেয়ে, মানে আমরা তো ব্রাউন, ওরা একটু ডার্ক হয় আর কি, ঠিক আছে? এখানে দেখেন কিছু এগুলো দেয়া আছে যে কোন কোন জায়গায় আর্থের কোন কেমন কেমন রেডিয়েশন হচ্ছে, গ্লোবাল এভারেজটা দেয়া আছে, যেগুলো হচ্ছে আপনার দেখেন এখানে রেডিয়েশনের লেভেলটা দেয়া আছে, যে এই যে পিঙ্ক জায়গাগুলো হচ্ছে সবচেয়ে বেশি, দেখেন পিঙ্ক যেগুলো সেগুলো সবচেয়ে বেশি রেডিয়েশন। তারপর হচ্ছে এই যে
অরেঞ্জ পোর্শনগুলো এখানে দেওয়া আছে যে আপনার কোন কোন জায়গায় হচ্ছে রেডিয়েশনের অ্যামাউন্টটা কেমন। এই যে গ্রিন পোর্শনগুলোতে বুঝতে পারছেন যে সানলাইট অত বেশি মানে সানলাইট রেডিয়েশন অত বেশি হচ্ছে না। আচ্ছা, তাহলে সোলার পাওয়ার আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? আচ্ছা, আপনাদের কি আজকে পরীক্ষা টরীক্ষা নেই তো না? আছে ম্যাম। আছে? ম্যাম ল্যাব এক্সাম আছে। কোন সেকশনের, A2 না A1? A2 ম্যাম। A1 এরও আছে ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে একটু পড়িয়ে একটা ভিডিও দেখাতে চাচ্ছিলাম, আমি ছেড়ে দিব, বেশিক্ষণ নিব না। আচ্ছা, তাহলে সোলার পাওয়ারটা দেখেন কি কিভাবে ইউজ করা হয়। একটা তো আপনারা জানেন অলরেডি যে সোলার ফটোভোল্টাইক সিস্টেমটাকে ইউজ করা হয় পাওয়ার জেনারেশনের জন্য, ঠিক আছে, যেটা ইউজ করা করছে কি যে আপনার যে রেডিয়েশনটা। আর হচ্ছে কি দেখেন সোলার থার্মাল যেটা বলছে সেটা হচ্ছে কি যে আপনার মানে ডিরেক্ট যেটা সোলার রে সেটাকে ইউজ করে আপনার ওই পানিটাকে বাষ্প কনভার্ট করে সেখান থেকে পাওয়ার জেনারেট করা হচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে কি সোলার বায়োমাস। সোলার বায়োমাসটা কি বলতে পারবেন কেউ? এই কিন্তু একটা পরোক্ষ ব্যাপার। ধরেন আপনি গাছের খড়কুটো এগুলো জ্বালিয়ে আপনি ধরেন যে এনার্জি তৈরি করছেন, পাওয়ার জন্য মানে এনার্জি হচ্ছে আপনার। এখন আপনি যদি এই খড়কুটোগুলো জ্বালান তাহলে আপনার মনে তো প্রশ্ন আসবে যে আবার তো ওই বার্নিংই হচ্ছে, তাহলে তো আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাসই তো ইমিট হবে, তাহলে কিভাবে কমলো আমাদের এনভায়রনমেন্ট পলিউশন? এখানে বলা হচ্ছে যদি আপনি ওই মানে গাছের ডালপালা বা উড ইউজ করেন, মানে যেগুলো হচ্ছে আমাদের মানে আমরা বলছি যে এগুলো হচ্ছে অর্গ্যানিক, সেগুলোকে যদি আমরা ইউজ করি তাহলে আপনার যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, আপনি যদি আবার গাছ লাগান ওটাকে রিপ্লেস করতে, ওই গাছটা তো আবার সেই কার্বন ডাইঅক্সাইডটাকেই নিচ্ছে। তার মানে আলটিমেটলি আপনার ব্যালেন্স হচ্ছে এনভায়রনমেন্টটা। এবং এই যে আপনার গাছ গাছ যে বেড়ে উঠছে, আপনি বুঝতে পারছেন যে গাছের খাদ্য তৈরি করার জন্য তো অবশ্যই আপনার সানলাইট লাগবেই। এই জন্য এগুলোকে বলা হচ্ছে আপনার সোলার বায়োমাস, ঠিক আছে। এগুলো আপনার মানে কিভাবে তৈরি করা হচ্ছে, এগুলো অনেকগুলো প্রসেস আছে যে বায়োমাস আপনি কিভাবে তৈরি করছেন। যে আপনার শুকনো খড়পাতা লাগবে, ওয়েস্ট লাগবে কিছু, আরো কিছু মাইক্রোবস লাগবে, এগুলো ইউজ করে আপনার বায়োমাস তৈরি করা হচ্ছে। আর ফুড তো আমরা জানি যে আমরা তো খাবার দাবার সব প্ল্যান্টের উপর ডিপেন্ডেন্ট, এগুলো তো আপনার কোনোভাবেই হবে না। প্ল্যান্ট খেয়ে আপনার গরু ছাগল বড় হয়, সেগুলো আমরা খাই, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। সোলার পাওয়ার গুলো কিভাবে কাজে লাগাচ্ছেন সেটা। আচ্ছা, সোলার পাওয়ার আপনার এখানে আসলে দুই ধরনের আছে, যে একটা হচ্ছে কনসেন্ট্রেটেড সোলার থার্মাল পাওয়ার। এটা দেখানোর আগে আমি একটা ভিডিও দেখে ছেড়ে দিব আজকে, দেখতে পাচ্ছেন ভিডিওটা? এটা দেখে আমি শেষ করে দেব। ম্যাম সাউন্ড আসছে না, মানে সাউন্ড কি আসছে না? দিয়েছে? সাউন্ড তো দিয়েছি, দাঁড়ান আবার দিই। সরি, Solar thermal. আসছে? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। Yes, ma'am. The term solar thermal is used to describe a group of technologies that capture the heat energy from the sun and use it for various forms of heating and the production of electricity. For heating, solar thermal systems are referred to as passive or active. Passive systems are more basic and have no moving parts. They simply rely on design features to enhance our ability to capture and use the sun's rays, like a greenhouse or a solar oven. Active systems have mechanical components like fans or pumps to circulate heat-carrying fluids. These systems can be used for residential or commercial heating. For electricity production, high-temperature solar thermal systems called concentrated solar power, or CSP, use groups of mirrors to concentrate solar energy on a central collector. This produces temperatures high enough to generate steam, which then turns a turbine, driving a generator to produce electricity. CSPs are primarily found in desert locations where space and sunlight are abundant. One advantage of solar thermal energy production is that it is a clean and renewable energy source that uses a free form of fuel,
The sun. Most solar thermal systems are also low maintenance because they use simple technologies and in the case of passive systems have no moving parts. However, the nature of sunlight can cause problems for the use of solar thermal systems. Sunshine is not a very concentrated energy source, so it can take a large area to make a reasonable amount of energy, evoking efficiency and in some cases land use concerns. Sunshine is also intermittent, and its availability is dependent on location and time. CSP has additional advantages and disadvantages. The technology's ability to produce large-scale generation is an advantage for regions that utilize centralized electricity distribution systems. In the past, this was an advantage over solar PV systems. However, innovations in PV technology are challenging this notion. A key disadvantage to CSP is that installations are normally located in remote desert areas. Given that steam turbines are required to produce electricity, water access and evaporation are concerns for the viability of the technology. In addition, transmission of electricity over long distances is expensive and can lead to distribution losses. Finally, practical challenges such as upfront capital costs and awareness can also be barriers to implementation of all forms of solar thermal technologies. That's solar thermal. আচ্ছা, আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? No, ma'am. No.